আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা স্টক নিয়ে আসলে কথা বলবো না, আমরা ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলবো। আশা করছি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী আপনার কাছে মনে হবে। আজকের টাইটেলটা হচ্ছে কস্ট অফ ডেট, সুদের হার এটা বাড়ছে, কোন কোম্পানিগুলো বেশি সমস্যায় পড়বে। অর্থাৎ দেশে ইন্টারেস্ট রেট বেশ কিছুদিন ধরে 9%-এর একটা সিলিংয়ে আছে, বর্তমানেও আছে, বাট সবগুলো লোনের ক্ষেত্রে নাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন পর্যন্ত প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট রেট 9%। তো এইটা দীর্ঘদিন ধরে থাকার কারণে যে ঘটনাটা ঘটছে, দেশে কস্ট অফ ডিপোজিটের রেটটাও কিন্তু কম ছিল। অর্থাৎ লোনের রেট 9% ছিল হাইয়েস্ট, যার কারণে ব্যাংকাররা 5% বা 6%-এর মধ্যে ডিপোজিটের রেটগুলো রাখতো। কিন্তু ইদানিং দেখা গেছে যে ডিপোজিটের রেট কিন্তু বেড়েছে এবং কস্ট অফ দ্য ডেট, লোনের যে সুদের হার, সেটাও কিন্তু আপনার একটু বেড়েছে। কনজিউমার ক্রেডিটের ক্ষেত্রে অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে বলা আছে যে এটা তারা 9%-এর বেশি করতে পারবে। বাকি যে লোনগুলা যেমন এসএমই বা প্রজেক্ট ঋণ, এই ধরনের লোনগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 9%টা আছে, কিন্তু কতদিন থাকবে আমরা জানি না। অর্থাৎ শেয়ার বাজারে যে কোম্পানিগুলা লিস্টেড আছে, এরা এখন পর্যন্ত 9% রেটে সুদের হারে, 9% সুদের হারে লোন নেওয়ার সুযোগটা পাচ্ছে। কিন্তু যদি এটা জাস্ট উঠে যায়, এই যে 9%-এর ক্যাপটা যদি উঠে যায়, যেটা উঠে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি, যদি উঠে যায় তাহলে কোন কোম্পানিগুলো বেশি সমস্যায় পড়বে, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। দর্শক, তার আগে আমরা এখানে একটু দেখে আসি যে গত 23শে মার্চ 2023 তারিখে আমাদের কলমানির রেট ছিল হচ্ছে গিয়ে ওভারনাইট একদিনের জন্য 5.98 অ্যাভারেজ রেটে, ইন্টারেস্ট রেটে 82টা ডিল হয়েছে, টোটাল 4,503 কোটি টাকার। এই 82টা ডিলের মধ্যে 7.5% হাইয়েস্ট রেটটাও ছিল, আবার লোয়েস্ট 5%ও ছিল, বাট সর্বসাকুল্যে অ্যাভারেজে 5.98% করে এই ডিলটা হয়েছে। এটা হচ্ছে মানি মার্কেটের, মানে কল মানি রেট আর কি। একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছ থেকে ধার নিচ্ছে এই রেটে। আচ্ছা, এইটা একটু আহ, গত মাসেও এটা বেশি ছিল, গত মাসেও এটা 7%-এর উপরে ছিল। যেমন তাহলে এই 25শে জানুয়ারি আপনি জাস্ট এক মাস আগে দেখেন, এটা ছিল হচ্ছে 7%। এই 25শে জানুয়ারি 7% ছিল, যেটা বর্তমানে 5.98। এইটা কমে যাওয়ার পিছনে একটা কারণ আছে, বাংলাদেশ ব্যাংক তারা এইখানে প্রচুর পরিমাণে মানি সাপ্লাই দিচ্ছে ব্যাংকগুলোকে, যার কারণে ইন্টারেস্ট রেটটা, কলমানের রেটটা সামান্য একটু কমেছে। কিন্তু মজার ব্যাপার, এই কমটা কি কম 7% থেকে 5.98, এটা তো অনেক কমছে। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি কমছে কিনা ঠিকভাবে, সেটা যদি আপনি দেখতে চান, তাহলে একটা কাজ করি আমরা। 2021 সালের জানুয়ারি মাসে দেখেন মাত্র 1% ছিল। তো 2021 সালের জানুয়ারির 3 তারিখে কলমানির রেটটা যেটা 1% ছিল, সেটা জানুয়ারির 25শে জানুয়ারি 2023-এ ছিল 7%, বর্তমানে সেটা হচ্ছে 5.98%। অর্থাৎ জানুয়ারির 3 তারিখে যেটা মাত্র 1% ছিল, সেই রেটটাই কিন্তু এখন 5.98%। সো এইটা মারাত্মক ইনক্রিমেন্ট হয়েছে ইন্টারেস্ট রেটের। কোথায়? কল মানি রেটে। তার মানে ব্যাংকের কাছে টাকা নাই, একটা ব্যাংক আরেকটা ব্যাংকের কাছে ধার করেই দিন চালাচ্ছে। তো এরকম একটা কন্ডিশনে তাহলে ব্যাংকের কি করতে হবে? ব্যাংকের ডিপোজিট কালেক্ট করতে হবে। ব্যাংক যদি ডিপোজিট কালেক্ট করতে চায়, তাহলে ব্যাংককে তার যে ডিপোজিট প্রোডাক্টগুলো আছে, সেই ডিপোজিট প্রোডাক্টগুলার ইন্টারেস্ট যে রেটটা, সেই ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এতদিন ব্যাংক 5% রেটে এফডিআর দিত, এখন কিন্তু ব্যাংকের কাছে আপনি যান, 7.25 তো ইজিলি পাবেন। এবং কোনো কোনো ব্যাংক 8%-এও আপনাকে এফডিআর দিচ্ছে। তাহলে 8%-এ যদি কোনো ব্যাংক এফডিআর দিয়ে ডিপোজিট কালেক্ট করে এবং তাকে যদি আপনি বলেন যে আপনি 9%-এর সুদ দিবেন, তাহলে যে 1%-এর স্প্রেডটা থাকে, এই 1%-এর স্প্রেড দিয়ে সে তার বাড়ি ভাড়া, ব্যাংকের স্যালারি, এমপ্লয়ীদের স্যালারি, বিভিন্ন কস্টিং পার করে সে প্রফিটে যাবে কোত্থেকে? তার মানে ব্যাংকের এই ইন্টারেস্ট রেট 9%, যেটা বাংলাদেশ ব্যাংক ক্যাপ করে দিছে, 9%-এর বেশি সুদের হার দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার বলে দিল যে ডিপোজিটের রেট চাইলে আপনি বাড়াতে পারেন।
তো জিনিসটা কেমন হয়ে গেল? মানে ব্যাংকগুলোকে একদিকে বলা হলো যে তোমাদের যদি ডিপোজিটের প্রয়োজন হয় তোমরা ডিপোজিটের রেটটা বাড়িয়ে দাও, কিন্তু তুমি লোনের হারটা 9% যেটা আছে এটাতেই থাকতে হবে, এটা বাড়াইতে পারবা না। তো এরকম কন্ডিশনে ব্যাংকগুলোর কিন্তু অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা না। আর বেশি দিন এভাবে ব্যাংকগুলো সার্ভাইভও করতে পারবে না। আলটিমেটলি এই 9%-এর সুদের হারটা এটা বাড়তে হবেই। সেটার একটা লক্ষণ কিন্তু আমরা দেখছি। সেটা কি? ধরেন এই নিউজটাই ধরেন ডেইলি স্টারের এই 15 জানুয়ারি 2023-এ যে মনিটারি পলিসিটা যেটা আসছে সেটাতে তারা কি করলো যে ইন্টারেস্ট রেটটা ব্যাংক ডিপোজিটের যে সিলিং ছিল সেটা উঠায় দিল। 6%-এর সিলিংটা উঠায় দিয়ে বলল তোমরা 6%-এর বেশিও ইন্টারেস্ট নিতে পারবা ডিপোজিটের ক্ষেত্রে। কিন্তু লোনের ক্ষেত্রে বলতেছে যে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল ব্যাংক presently the interest rate of all types of loan is fixed at 9%। আপনি 9%-এ ফিক্স করে দিয়েছেন। In respect of consumer loans, now the banks are allowed to raise the portion by 3% to 12%। এতক্ষণে আমরা যেটা বুঝতে পারলাম, ব্যাংক তার ডিপোজিটের ক্ষেত্রে যত খুশি ততটুকু রেট দিতে পারবে। কোনো ব্যাংক যদি 7% চায় দিতে পারবে, কেউ যদি 8% দিতে চায় দিতে পারবে, কেউ যদি 9% দিতে চায় দিতে পারবে। তবে লোনের ক্ষেত্রে তাকে 9% এটা রাখতে হবে, এর বেশি সে নিতে পারবে না। তবে কনজিউমার লোনের ক্ষেত্রে আপাতত বাংলাদেশ ব্যাংক বলল যে ব্যাংকগুলো 12% পর্যন্ত সুদের হার রাখতে পারবে। তো কনজিউমার লোনগুলো কোনগুলো? ধরেন কার লোন, তারপরে ধরেন হাউস বিল্ডিং লোন অথবা পার্সোনাল লোন। এই ধরনের যে লোনগুলো আছে কনজিউমাররা যারা নেয়, এই ধরনের লোনের ক্ষেত্রে 12% করে সুদের হার নেওয়ার কথা বলল। আর যে এসএমই লোন বা ওয়ার্কিং ক্যাপিটাল অথবা প্রজেক্ট ঋণ এই ধরনের লোনের ক্ষেত্রে এখনও 9%-এর কথাই বলা হচ্ছে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, ব্যাংকগুলা যেহেতু তার ডিপোজিটের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, ওর আসলে 9% সুদের হার দিয়ে চলবে না, ওর আসলে 10% 12% পর্যন্ত সুদের হার নিতে হবে। সেই ক্ষেত্রে ব্যাংকগুলা কিন্তু এখন বিজনেসে ইনভেস্টমেন্ট কম করবে। বিজনেসে ইনভেস্টমেন্ট কম করে তারা মানুষজনকে কনজিউমার লোনের দিকেই বেশি নিয়ে যাবে। ক্রেডিট কার্ড, কার লোন, তারপরে হাউস বিল্ডিং লোন, এনি পারপাস লোন, বিবাহ লোন, এই ধরনের লোনের ক্ষেত্রেই ব্যাংকগুলা বেশি বেশি যাবে, কারণ এইসব লোনের সে 12% নিতে পারবে। আর এই 9%-এর যে বিজনেসের লোনগুলো এগুলো হয়তো বা একটু একটু কমতে থাকবে। এছাড়াও এই জায়গাতেও বাংলাদেশ ব্যাংক কতদিন এটাকে 9% ধরে রাখতে পারে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ যদি 9%-এ আরও দীর্ঘমেয়াদে 9%-এ ইন্টারেস্ট রেট ক্যাপ করে দেয়, তাহলে ব্যাংকগুলোর অবস্থা ভালো হওয়ার কথা নয়, ব্যাংকগুলোর ব্যবসা খুব প্রবলেমে পড়ার কথা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আগামী দিনে সত্যিকার অর্থে ইন্টারেস্ট রেট সুদের হারটা যে বাড়বে, ব্যাংক ঋণের সুদের হার যে বাড়বে, এটা মোটামুটি আমরা কনভিন্স যে আগামী বছরগুলোতে সুদের হার বাড়তে হবে। তা না হলে ব্যাংকগুলা সার্ভাইভ করতে পারবে না, দেশের ইকোনমিতে একটা মানে অস্থিরতা তৈরি হয়ে যেতে পারে। ব্যাংক যদি লোনের রেট 9% থেকে আপনার বাড়িয়ে দেয়, 9% থেকে যদি ব্যাংকের রেট বেড়ে যায়, তাহলে কোন কোম্পানিগুলো ভালো হবে? যাদের কোনো ডেট নাই, ব্যাংকের থেকে যারা কোনো প্রকার ডেট নেয় নাই, যারা ডেট ফ্রি কোম্পানি, তারা তো ডেফিনেটলি খুবই ভালো কাজ করবে, তাদের তো কোনো প্রবলেমই হবে না। কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি আছে যাদের প্রচুর পরিমাণে লোন, ডেট, ব্যাংকের টাকা নিয়ে তারা ব্যবসা করতেছে এবং প্রচুর পরিমাণে ডেট নিয়ে রাখছে, 9% সুদ পে করতেছে। এইটা যদি কোনো কারণে 12% হয়ে যায়, তাহলে কিন্তু ভাই তাদের কস্টিং 3% বেড়ে যাবে। সো যে কোম্পানিগুলোর প্রচুর পরিমাণে ডেট আছে এই কোম্পানিগুলোকে সবসময় অ্যাভয়েড করতে বলা হয়। তো আমি তো আমার চ্যানেলে সমস্ত সবসময় বলি যে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আপনি এমন কোনো কোম্পানি রাখবেনই না যার প্রচুর পরিমাণে ডেট আছে। একজন অর্ডিনারি বিনিয়োগকারী হিসাবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে পোর্টফোলিও, আপনার যে স্টকটা, আপনার পছন্দের স্টকটার যে কোম্পানির, ওই কোম্পানির ব্যালেন্স শিটে বা ওই কোম্পানি ব্যাংকের থেকে কিরকম লোন টোন নিছে, তার ডেট বেশি না কম, এটা আপনি বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। ওই কোম্পানিটার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো 3টা বা 4টা, তার মধ্যে আপনাকে ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্টে যাইতে হবে যেটার নাম ব্যালেন্স শিট। ওখানে যাবেন, গিয়ে ওখানে একটা জিনিস চেক করবেন, দেখবেন যে ওর এই নন কারেন্ট লায়াবিলিটি এবং কারেন্ট লায়াবিলিটি নামে দুইটা অপশন থাকে। এখানে এই যে দেখেন, এটা একটা কোম্পানি, নাম বলছি না আমি, এটা আমি নাম বলবো না। যাদের কাছে মানে এটা অনেকে বুঝতে পারেন যে কোন কোম্পানির কথা বলছি, বাট তারপরেও নাম আমি বলছি না। আমার নাম বলাটা আমার উদ্দেশ্য না, আমি আসলে বুঝাইতে চাচ্ছি যে আপনার উচিত একটা কোম্পানির ডেট আছে কিনা বা ডেট কেমন আছে এটা
খুঁজে বের করাটা, সেটা কিভাবে করবেন? তো এই নন কারেন্ট লায়াবিলিটি মানে দীর্ঘমেয়াদী লোন। তাতে দেখা যাচ্ছে এই কোম্পানিটার নন কারেন্ট লায়াবিলিটি দুইটা আছে, একটা হচ্ছে লং টার্ম লোন এবং লং টার্ম লিজ, দুইটাই লোন। এখানে 417 কোটি টাকা আছে হচ্ছে তার লং টার্ম লোনে এবং 7 কোটি 31 আছে হচ্ছে গিয়ে তার শর্ট লং টার্ম লিজ লায়াবিলিটি। এই দুইটাতে হচ্ছে লং টার্ম লায়াবিলিটি লোনের ক্ষেত্রে। আর তার লোনস অ্যান্ড ওভারড্রাফটস আছে হচ্ছে শর্ট টার্মে 938 কোটি, কারেন্ট ম্যাচুরিটি অফ লং টার্ম লোন আছে 232 কোটি, এবং তার কারেন্ট লিজ লায়াবিলিটি আছে হচ্ছে গিয়ে কত এখানে 2 কোটি 23 লাখ। তাহলে এই কোম্পানিটা টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্স কত আমরা একটু দেখি, টোটাল ডেটের পরিমাণটা দেখি। 417 যোগ হচ্ছে গিয়ে আপনার 7.31, যোগ হচ্ছে আপনার 938 কোটি, যোগ হচ্ছে 232.82, যোগ হচ্ছে আপনার 2.66, তাহলে 15.97.89, 1598 ধরছি আমি। তার মানে এই কোম্পানিটার টোটাল ডেট হচ্ছে 1598 কোটি টাকা। 1598 কোটি টাকা ব্যাংকের লোন। তাহলে এই কোম্পানিটার ব্যাংকের থেকে টোটাল ডেট নেওয়া আছে 1598 কোটি টাকা। আর এই কোম্পানিটার ইকুইটি কত? শেয়ার হোল্ডার্স ইকুইটি হলো 2169 কোটি টাকা। মানে এই কোম্পানিতে মালিক পক্ষের কন্ট্রিবিউশন মাত্র 2169 কোটি টাকা। তাহলে এই কোম্পানির ডেট টু ইকুইটি রেশিওটা যদি আপনি দেখেন, এটাকে ডিভাইড করেন 2169 দিয়ে, তাহলে 0.74, 0.74 টাইমস। তার মানে হচ্ছে এই কোম্পানির মালিক পক্ষের 1 টাকা কন্ট্রিবিউশনের বিপরীতে 70 পয়সা বা 74 পয়সা লোন আছে। তার মানে এই কোম্পানি যে প্রচুর পরিমাণে লোনে ভরপুর কোম্পানি, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। তার মানে এই কোম্পানিটার ডেট হচ্ছে 1598 কোটি টাকা, মালিকের কন্ট্রিবিউশন মাত্র 2169 কোটি টাকা। এই কোম্পানিটার আর মালিকের 1 টাকার বিপরীতে কোম্পানিটা ব্যাংকের থেকে 74 পয়সা লোন নিয়ে আসে। এই কোম্পানিটা মোটামুটি গলা অবধি লোনে ভরপুর। তো এই ধরনের কোম্পানিগুলা যদি ইন্টারেস্ট রেট 9% থেকে রেইজ করে যদি 11% বা 12%ও করা হয়, তাহলে এই ধরনের কোম্পানিগুলা ইন্টারেস্ট রেট বৃদ্ধি হলে, ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় 9% থেকে যদি 12% যায়, তাহলে এই কোম্পানিগুলা মারাত্মক বিপদে পড়বে, অথবা এদের প্রফিটেবিলিটি কমে যাবে, এদের ইপিএসটা কমে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে, এদের ব্যবসা আসলে ফল করার সুযোগ আছে। তো এই কারণে আমরা বলি আমাদের লং টার্মের পোর্টফোলিওতে আমরা এমন কোম্পানিতে বিনিয়োগ করব যাদের ডেট নাই, লোন নাই বললেই চলে। এখন আপনার কাছে মনে হতে পারে বাংলাদেশে এমন কোনো কোম্পানি কি আছে যেগুলো ডেট নাই? হ্যাঁ ভাই, অনেক কোম্পানি আছে যাদের ডেট খুবই সামান্য, খুবই নেগলিজেবল ডেট আছে। আপনি চাইলে ওই কোম্পানিগুলাই, মূলত ওই কোম্পানিগুলাই লং টার্ম পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারলে ফিনান্সিয়াল ফ্রিডম ইজিলি পাওয়া যায়। সো দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।